হ্যালো রাব্বি। আপি বল, কল দিয়েছিস কেন? তুই নাকি ঢাকায় আসবি? হুম আব্বু বলেছে সেখানে পড়ালেখা করাবে, তাই। ও ভালো তো। তাও কখন রওনা দিবি? বিকালে। তো কি করস? বসে আছি, তুই? সেম, আড্ডাখানাতে। আচ্ছা, বিকেলে বাসে উঠে আমাদের নক দিস। ওকে। তারপর ফারিয়া কল কেটে দেয়। রাব্বিও নিজের মতো করে আবারও আড্ডায় মেতে ওঠে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর আজান পড়ে ও তারপর বন্ধুদের থেকে বিদায় নিয়ে চলে আসে। বাসায় আসতেই ওর বাবার সাথে দেখা। তো রেডি তো? জি না। আচ্ছা, যা রেডি হয়ে নে, খাবার খেয়ে রওনা দিবে। হুম। কথাটা বলে ও নিজের রুমে চলে আসে। রুমে এসে ও ওয়াশরুমে চলে যায় আর আমারে বলে যে এই যে লেখক মশাই, আমার দর্শকদের সাথে একটু পরিচয় করিয়ে দেন আমাকে। ওকে বস। ও তো ওয়াশরুমে চলে যায়। আমিও ওর পরিচয়টা দিয়ে দিই, কেমন? প্রিন্স রাব্বি আহমেদ, বাবা তামিম আহমেদ, মা সুলতানা আহমেদ। ওরা আহমেদ বংশের। ওর মামার নিজের প্রাইভেট মেডিকেল কলেজ আছে গ্রামে এবং হাসপাতালও আছে। ওর বাবা মা দুইজনই ডক্টর। বাট প্রিন্স রাব্বি বাদে ও একদম ভিন্ন সবার থেকে। ও একজন ইউটিউবার। ওর দুইটা ইউটিউব চ্যানেল আছে, একটা গল্পের জন্য, অন্যটা ব্লগ ভিডিওর। দুইটাই মোটামুটি ইনকাম আসে, তাই ওর টাকাতেই চলে। ও এই বছর অনার্সে ভর্তি হবে আর ওর বাবা ওকে ঢাকায় পড়াবে। সেখানে ওর খালা থাকে। ওর বাবা মায়ের একমাত্র সন্তান। এইটুকুই জেনে রাখুন। আপনাদের পরিচয় দিতে দিতে ও বাহির হয়ে যায়। ও বাহির হতেই ওর ফোনে একটা মেসেজ আসে। ও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইংলিশ লেখাটা ভেসে উঠেছে। তখনও মুচকি হাসি দিয়ে মেসেজটা ওপেন করতেই দেখে কিরে মামা, তুই নাকি ঢাকায় আসবি? হ মামা, তোরে কে কইছে? তোর কাজিন আর ঢাকায় আসলে কল দিস। ওকে। তারপর ইকরাম অফলাইন হয়ে যায় আর রাব্বিও রেডি হয়ে নেয়। ওহি ইকরাম আর রাব্বির পরিচয়টা একটা গ্রুপে হয়। সেটাতে ইকরাম একজন লেখক আর রাব্বি একজন ইউটিউবার অ্যান্ড ভয়েস আর্টিস্ট হিসেবে পরিচিত। সেখান থেকেই পরিচয়, তারপর খুব ভালো বন্ধুত্ব। রাব্বি নিচে এসে খাবার টেবিলে বসে তখন রাব্বির মা মিসেস সুলতানা বলেন, শোন বাবা, সেখানে গিয়ে কোনো প্রকার দুষ্টামি করবি না। মনে রাখবি তোর বাবাকে সেখানে কম মানুষ চিনে না। আর তারপর তুই একজন ইউটিউবার, তুই সামান্য দোষ করলে তো সারা দেশে ছড়িয়ে পড়বে। আরে বুড়ির মাইয়া, চিন্তা করিও না তো। তোর মা যা বলেছে তা মাথায় রেখে যা করার করবি। ওকে বাবা। তারপর ওরা খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে উপরে এসে জামা কাপড় নিয়ে নিচে আসে। তখন ওর বাবা বলে, তো চল। আম্মু। সাবধানে থাকিস বাবা। তুমিও। তো সেখানে গিয়ে কল দিস। ওকে। তারপর ও ওর মা থেকে বিদায় নিয়ে ওর বাবাকে সাথে করে ওদের গাড়ি করে বাস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তখন ওর বাবা বলে, কি প্রয়োজন বাসে করে যাওয়ার? আমাদের তো কত গাড়ি, আবার তোর জন্য পার্সোনালভাবে একটা গাড়ি নিছদ, সেটা নিয়ে যা। আরে না আব্বু, বাসে করে যেতে আলাদা মজা। তুমি বরং আমার গাড়িটা একজন ড্রাইভারকে দিয়ে পাঠিয়ে দাও। তুই যা ভালো মনে করিস তাই কর। এভাবে কথা বলতে বলতে ওরা বাস স্টেশনে আসে। বাস স্টেশনে এসে ওরা থেমে টিকিট কেটে বাসে উঠে বসে। তখন ওর বাবা চলে যায়। ও পকেট থেকে ব্লুটুথ বের করে কানে লাগিয়ে গান শুনতে থাকে। কিছুক্ষণ পর বাস রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে আর রাব্বি চোখ বন্ধ করে গান শুনতে থাকে। প্রায় 2 ঘন্টা চলার পর ও ঢাকায় এসে নামে। ও নেমে ফোন বের করে ইকরামকে ফোন দেয়। আমি মাত্র বাস স্টেশনে আসছি। ওয়েট, আমি স্টেশনের কাছাকাছি। ওকে। কথাটা বলেই কল কেটে দেয় আর ও ইকরামের জন্য অপেক্ষা করতে থাকে। তখন ফরিয়া কল দেয়। কই রে তুই? কেন বাস স্টেশনে? কেন মানে? আমি তোকে রিসিভ করতে বাস স্টেশনে আছি। এখন বল, বাস স্টেশনে কোথায় আসস? এই জায়গাতে। আর ইকরাম তো আমাকে রিসিভ করতে আসতেছে। ও আচ্ছা, দাঁড়া আমি আসতাছি। ওকে। কথাটা বলেই কল কেটে দেয়। কিছুক্ষণ পর ফরিয়া একটা মেয়ে নিয়ে রাব্বির সামনে আসে। রাব্বি মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। এটা দেখে ফরিয়া বলে, কে রে রাব্বি, সিনথিয়ার দিকে এভাবে তাকাই আসস কেন?
আরে না, কই? কই নামে আমি দেখছি। আরে না, মানে ইয়ে, না মানে ইয়ে, বলা ছাড়। আর এখন বল আসতে কোনো প্রকার কষ্ট হয় নাই তো? আরে না। ওরা দাঁড়িয়ে কথা বলতেছিল, সে সময় ইকরাম আসে, রাব্বিকে জড়িয়ে ধরে বলে, কি অবস্থা দোস্ত? আলহামদুলিল্লাহ ভালো, তোর? আলহামদুলিল্লাহ। তোরা একজন আরেকজনকে চেনোস ইকরাম? হুম। কি রে ইকরাম, এ নাকি তুই চিনস? না শোন, তোকে এর পরিচয় করিয়ে দিব, আগে আমাদের বাসায় চল। তোদের বাসায় যাব মানে? ও আমাদের বাসায় যাব? শর্টহাট, দূর হ, আমাদের বাসায় যাব। বেশি কথা বলবে না, পেতনির মা। ইকরাইমা? ইকরাইয়াম্মা? কি রে, আমার নাম ইকরাম, কি কিউট একটা নাম। তুই পেতনি পুরো নষ্ট করে দিতেছস। আমি কি পেতনি? দেখ, ঝগড়া করিস না, চল আমি রাব্বিদের বাসায় যাব, তোদের বাসায় পরে যাব। আপি আর আমি তো তোদের বাসায় থাকবো। একদম ঠিক। তারপর এটা ফাইনাল করে সবাই ইকরামদের বাসার উদ্দেশ্যে রওনা দিবে। এমন সময় ওর পার্সোনাল গাড়ি ড্রাইভার কল দেয়। কই তুমি রাব্বি? আমি ঢাকা স্টেশনে বাসার উদ্দেশ্যে যাব। সেটা তো জানি, তুমি এখন বের হয়ে দেখো আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। ওকে। কথাটা বলেই কল রেখে দেয়। তখনই ফারিয়া জিজ্ঞেস করে, কে রে? আমার গাড়ির ড্রাইভার চাচ্চু। ও কি করছে? উনি নাকি বাহিরে অপেক্ষা করতেছে। ও চল। কথাটা বলেই ওরা বাহিরে আসে আর দেখে সত্যি সত্যি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব সুন্দর বিএমডাব্লিউর মতো, তবে বিএমডাব্লিউ না, সেটাকে রাব্বির নাম ও 2টা চ্যানেলের লোগো, আরও খুব সুন্দর করে। তখন রাব্বি ড্রাইভারের সামনে গিয়ে বলে, চাচ্চু আপনি চলে যান, আমারে চাবি দিয়ে। চাচ্চু আপনি চলে যান আমাকে চাবি দিয়ে। বাসায় গিয়ে আপনি বাবাকে বলবেন আমি বলছি আপনি আমাদের কালো গাড়ি চালাবেন। আচ্ছা। তারপর ড্রাইভার গাড়ি দিয়ে চলে যায়। তখন রাব্বি পিছনে ফিরে দেখে ইকরাম, ওর কাজিন এবং কাজিনের বেস্ট ফ্রেন্ড অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন রাব্বি ওদের কাছে আসতেই ফরিয়া বলে, গাড়িটি কার? আমার নিজের পার্সোনাল। আমার তো মনে হয় তোর জন্য তৈরি হয়েছে। আরে হালা আবুল, এই গাড়ি আমি 2 লাখ টাকা খরচ করে মডিফাই করছি। তো এত দামি গাড়ি থাকতে বাসায় আসার কারণ? বাসে আসতেই মজা লাগে। ওকে, তো এখন চল বাসায়। ও আমাদের বাসায় চলবো, এই রাব্বি চল। ওকে চল। তারপর ওরা সবাই রাব্বির গাড়িতে উঠে বসে আর ইকরামের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর ইকরামের বলা একটা গাড়ির সামনে এসে দাঁড়ালো। তখনই দেখলো প্রচুর বডিগার্ড। তা দেখে রাব্বির গাড়ি পার্কিং করে সবাইকে নেমে ইকরামের উদ্দেশ্যে বলে, কিরে মামা, তোদের বাসায় এত বডিগার্ড কেন? আমার আম্মু আব্বুর সাথেও বডিগার্ড থাকে। আরে হালা, আমার আব্বু আম্মু সায়েন্টিস্ট আর ওনাদের অনেক শত্রু। আমি ওনাদের এসব থেকে দূরে থাকি নিজের কেরিয়ারকে নিয়ে। সেম। তো ভিতরে চল। তখন সবাই ভিতরে আসে। তখন ভিতরে আসতেই একজন মহিলা ফারিয়ার বেস্টি সিনথিয়াকে বলে, কি রে সিনথিয়া, কই গেছিলি? আজ তো কলেজে যাস নাই? আন্টি আমাদের বাসায় আর আমার কাজিন আসবো, তাকে রিসিভ করতে গেছিলাম আমি, আর আমার সাথে ও গেছিল। ওহ, তো ছেলেটা কে? মম, হি ইজ মাই ফ্রেন্ড। ও আর ফারিয়ার কাজিন? ও তাহলে এই সেই ছেলে। এখন যাও, নাস্তা তৈরি করো। আচ্ছা যা। উনি যেতেই রাব্বি ইকরামকে উদ্দেশ্য করে বলল, ভাই বুঝলাম না, তুই মহিলাটাকে মা বলতেছস, আবার মহিলাটা সিনথিয়া আপুকে বকতেছে। শান্ত, তুই আমার রুমে চল, আর পেতনি তোরা রুমে যা। তারপর ইকরাম রাব্বিকে নিয়ে ওর রুমে আসে। ওর রুমে আসতেই রাব্বি বিছানাতে বসতে বসতে বলে, এইবার বল। শোন, আমার আর তোর সাথে যখন পরিচয় হয় তখন আস্তে আস্তে জানতে পারি তুই ফারিয়া আপুর কাজিন। তারপর তো তুই ওনার সাথে আমার পরিচয় করিয়ে দিলি, বাট আমি ওনাকে আগে থেকেই চিনি। আর সিনথিয়া আমার আপন বড় বোন, আর মহিলাটা আমার মা বাবা অফিসের আমার বোন, আর তোর কাজিন মেডিকেলে পড়ে।
আর মহিলাটা আমার মা বাবা অফিসে, আর বোন আর তোর কাজিন মেডিকেলে পড়ে। আমার এসব বিরক্ত লাগে, তাই আমি সাহিত্য নিয়ে পড়ি। আর তোর সাথে এইসব বিষয়ে লোকদের সাথে কাজ করি। রবি ইকরামের কথা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে, হালা, এটা আমাকে তুই আগে ফোনে বললে তো পারতে। আরে বলতে চাইছি বাট ভুলে যেতাম। আচ্ছা। তখন ইকরামের মা নাস্তা নিয়ে আসে। তখন রবি সালাম দেয়। আসসালামু আলাইকুম আন্টি। তখন চিনি ওঠে নাই। আরে সমস্যা নাই, ইটস ওকে, নাস্তা করো। ধন্যবাদ। রাব্বির কথার উত্তরে তিনি সামান্য একটা মুচকি হাসি দিয়ে বাহিরে চলে যায়। আর ইকরাম এবং রাব্বি আড্ডা দিতে দিতে নাস্তা করে নেয়। কিছুক্ষণ পর মাগরিবের আজান দেয়। তখনই ফরিয়া আসে। তো এখন চল রাব্বি। না, আজ আমাদের বাসায় থাকবো, তোর যেতে হলে যা। এই তুই কারে তুই করে বলিস? আমি তোর বড় হালা। আর এ আমার সাথে না যাইলে আম্মু আমায় বকা দিবে। তো আমি কি করব? ইকরাম, পাগলামো করিস না। খালা পরে আমাকেও বকা দিব। আর আমিও থাকবো, একদিন সময় করে এসে থাকবো নি। না হবে। এভাবেই ইকরাম নারাজ রাব্বিকে ছাড়তে। তখন রাব্বি এক প্রকার যুদ্ধ করে ইকরামকে রাজি করায়। আর তখন ওরা বাহিরে এসে গাড়িতে উঠে বসার উদ্দেশ্যে রওনা দেয়। রাব্বি গাড়ি ড্রাইভ করছে আর ফারিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রাব্বি ওর দিকে তাকাতেই ফারিয়া ওর ফোন বন্ধ করে রাব্বির দিকে তাকায়। কিরে, ফোনের দিকে তাকিয়ে হাসুস কে? এমনি। পাগল নাকি? একজনের। কার পাগল? কিরে, তুই বেশি কথা বলতেছস আর সামনের দিকে তাকিয়ে ড্রাইভ কর। চুপ থাক। ওকে। তারপর ও চুপচাপ ড্রাইভ করতে থাকে। কিছুক্ষণ পর বাসায় চলে আসে। বাসায় এসে কলিং বেল দিতেই একজন মহিলা দরজা খুলে দেয়। মহিলাটাকে দেখে রাব্বি জড়িয়ে ধরে। হ্যাঁ, উনি রাব্বির খালা। কেমন আছো বাপ? আলহামদুলিল্লাহ, তোমার দোয়ায় খুব ভালো আছি। তুমি? আলহামদুলিল্লাহ খুব ভালো। তো তুই তো অনেক আগেই আসছো, এতক্ষণ কই ছিলি? ঘুরতেছিলাম। পরে ঘুরতে পারতি না? ছেলেটা মাত্র আসছিল। আরে আমার সুইট হার্ট, রাগ করিও না। ও কিছু বলে নাই, আমি ঘুরবো বলছি। আচ্ছা যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগগুলো দারোয়ানকে দিতে পাঠিয়ে দিতেছি। আচ্ছা। চল তোকে রুম দেখিয়ে দিই। ওকে। তারপর ওরা উপরে আসে। ফারিয়া রাব্বিকে নিয়ে একটা রুমে আসে। তারপর ফারিয়া বলে, এটা তোর রুম। ওকে। ফ্রেশ হয়ে নে। এটা বলতেই ফারিয়া মুচকি হাসি দিয়ে বাহির হয়ে যায়। আর রাব্বি সম্পূর্ণ রুম ঘুরতে থাকে। কিছুক্ষণ পর দারোয়ান এসে ওর জামা কাপড়ের ব্যাগটা দিয়ে যায়। তখন রাব্বি ব্যাগ থেকে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাহিরে হতেই ফারিয়া আসে। আম্মু ডাকে, জলদি নিচে আয়। ওকে। তারপর ওরা দুইজন একসাথে নিচে আসে। নিচে আসতেই দেখে রাব্বির খালা বসার রুমে বসে একটা বই দেখছে। তখন রাব্বি কাছে যেতেই ওর খালা বলে, বস। তো কিসের বই দেখতেছিলা? তোদের ক্লাসের বাংলা বই। ওহ, কেন? তোদের কলেজে আমি বাংলা টিচার হিসেবে জব করি। বলো কি? এভাবেই আরও আড্ডা দিতে থাকে। কিছুক্ষণ পর এশার আজান দেয়। তখনই ওর খালা বলে, যা নামাজ পড়ে আস। আচ্ছা আম্মু। তারপর ফারিয়া আর ওর মা রাব্বির খালা চলে যায়। আর রাব্বি বসে বসে ফেসবুকিং করতে থাকে। হঠাৎ একটা আইডি সামনে আসে। রাব্বি দেখে আইডিটা ওর কাজিন ফারিয়ার। ও আইডির ভিতরে ঢুকে দেখে অবাক হয়, কারণ এটা একটা গল্পের আইডি। তখন রাব্বি বলে, বাহ, আমার বোন তাহলে লেখিকা। কথাটা বলেই মুচকি হাসি দেয়। সে আবার ফেসবুকিং করতে শুরু করে। কিছুক্ষণ পর হঠাৎ একজন কল দেয়। ও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ইকরামের নাম্বার থেকে কল আসছে। রাব্বি রিসিভ করতেই ইকরাম বলে, কিরে রাব্বি কই? কই আর থাকবো, বাসায়। তুই? বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ও আচ্ছা, আড্ডা দে। কালকে কলেজে যাব ভর্তি হতে, তখন আসিস। ওকে মামা। এরপর ওরা কিছুক্ষণ কথা বলে। কল কেটে দেয়। তখনই ফারিয়া রুমে আসে আর রাব্বির পাশে বসে রাব্বি বলে,
কিরে নামাজ শেষ? হুম। আচ্ছা তুই লেখিকা? কেন? না, আজ তোর গল্পের পেজ দেখলাম। আরে ওইটা আমি অবসর টাইমে লিখি। ও, কিন্তু খুব সুন্দর হয়। ধন্যবাদ। আচ্ছা নিচে চল, আম্মু ডাকে। আচ্ছা চল। তারপর ওরা নিচে আসে। নিচে আসতেই দেখে ওর খালা সোফায় বসে আছে আর কার সাথে ফোনে কথা বলছে। ওরা নিচে এসে ওর খালার সাথে বসে ওর খালা কিছুক্ষণ কথা বলার পর কল কেটে দিয়ে রাব্বির দিকে তাকিয়ে বলে, আচ্ছা যা টেবিলে বস, আমি আসতেছি। ফারিয়া খাবার রেডি কর। আচ্ছা। এরপর ওরা খাবার টেবিলে আসে এবং ওর খালা আর খালার রুমে চলে যায়। ফারিয়া খাবার রেডি করে। কিছুক্ষণ পর ওর খালা আসে আর ওরা, ফারিয়া কালকে রাব্বিকে নিয়ে গিয়ে কলেজে ভর্তি করিয়ে দিস। আচ্ছা আর তুমি তুমি কি কালকে কলেজে যাবা না? না, কালকে একটা কাজ আছে, সে কাজে যাব। আচ্ছা। আচ্ছা যা রাব্বি, ঘুমিয়ে যা, রাত জাগবি না। আচ্ছা। রাব্বি মুচকি হাসি দিয়ে উপরে চলে আসে। নিজের রুমে এসে ফোনে অনলাইন শপে ওয়েবসাইটে ঢুকে একটা গেমিং পিসি, মনিটর এবং একটা কম্পিউটারে যাবতীয় যা যা লাগে সব অর্ডার দেয়। ওর অবশ্যই বাসাতে পিসি আছে, বাট সেটা সেখানে থাকবে আর এটা এখানে রাখবে। ও সব কাজ শেষ করে যখন নেট অফ করতে যাবে তখনই ওদের এলাকার একজন রাইটার, নাম নীরব আহমেদ কাউসার, ও ফোন দেয়। আসসালামু আলাইকুম নীরব ভাই। ওয়ালাইকুম আসসালাম রাব্বি ভাই। তো কি খবর? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? আলহামদুলিল্লাহ ভালো। তো এতদিন পর কি মনে করে? ভাবতেছি একটা ব্যবসা দিব। অভিনন্দন, টির চাই। আরে আমার পুরো কথা শোনো। বলো। ভাবতেছি একটা বক্স অফ অ্যাড ঘড়ির ব্যবসা শুরু করব। আর আমি তো একলা পারবো না, তুমি ছাড়া তেমন কোনো বিশ্বস্ত বন্ধু নাই আমার, তা তো জানো। যদি তুমি আমার পার্টনার হতা। আরে সমস্যা নাই, আমিও হলাম। তাহলে আমারও একটা বিজনেস হবে। তা কোথায় দিবা, গ্রামে না শহরে? এটারে প্রথমে দুইটা শাখা দিব, একটা শহরে আর একটা গ্রামে। মেন শাখাটা শহরে হব, আর শহরেরটা তুমি চালাবে আর গ্রামেরটা আমি। ওকে, আর তুমি পারলে কালকে ঢাকায় আসো। আমি ঢাকায় আসি পড়ালেখার জন্য থাকবো। এখানে আসলে সব কথা বলবো। ওকে। এভাবেই ওরা কিছুক্ষণ কথা চলে। ফোন কেটে দেয়। রাব্বি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে একটা রং নাম্বার থেকে কল আসছে। ও প্রথমে কলটা ব্যাক করবে ভেবেছিল, কিন্তু পরের সময় দেখে থেমে যায়। দেখে রাত 12:40। এতক্ষণে হয়তো যে ব্যক্তিটা ঘুমিয়ে গেছে, তাই ও আর কল ব্যাক করে না। ফোন বন্ধ করে চার্জে লাগিয়ে আরেকটা ফোন ওপেন করে, বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ফোনের আওয়াজ এবং ওর খালার ডাকে ঘুম ভাঙে। ও চোখ খুলে দেখে ওর খালা একটা হলুদ শাড়ি পরে রেডি হয়ে কোথায় যাচ্ছে। দেখতে খুব সুন্দর লাগছে, চোখে চশমা এবং মুখে গম্ভীরতার ছাপ। একজন লম্বা মহিলা, চুলগুলো খোলা, কপালের মাঝ বরাবর একটা টিপ। একজন গৃহিণী প্লাস টিচারের মতো লাগতেছে। ওকে উঠতে দেখে ওর খালা বলল, উঠছস? আচ্ছা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, ফারিয়ার সাথে কলেজে চলে যাস। আচ্ছা। রাব্বির কথা শুনে ওর খালা মুচকি হাসি দিয়ে যখন চলে যাবে তখনই রাব্বি পিছন থেকে ডেকে বলে, খালামণি। বাবা বল। কপালে একটা পাপড়ি দাও, প্রতিদিন সকালে তো ঘুম থেকে উঠলে তোমার বনে দিত। আচ্ছা বাবা। কথাটা বলেই মুচকি হাসি দেয়। রাব্বি কপালে একটা চুমুন দিয়ে তিনি বাহির হয়ে যান। আর রাব্বি বিছানায় কিছুক্ষণ বসে থেকে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে নেয়। রেডি হয়ে নিচে আসতেই দেখে ফারিয়া নাস্তার টেবিলে বসে বসে খাবার খাচ্ছে। মহারাজের ঘুম ভাঙছে? পেতনির রানী। রাব্বি বাচ্চা, কথা কম বলে নাস্তা করতে বস। রাব্বিকে দেখে বলে। কথাটা বলেই ফারিয়ার পাশে নাস্তা করতে বসে এবং নাস্তা করতে শুরু করে। ওরা নাস্তা শেষ করে রাব্বির উপরে এসে রাব্বি চাবি দিয়ে নিচে আসে এবং ফারিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। রাব্বি গাড়ি ড্রাইভ করছে, তখন ফারিয়া বলে, ইকরামদের বাসায় নিয়ে চল। আচ্ছা।
এরপর রাব্বি আর ফারিয়া ইকরামের বাসার সামনে আসে, দেখে দুই ভাই বোন রিকশার জন্য দাঁড়িয়ে রয়েছে। রাব্বির চোখ সিনথিয়ার দিকে যেতেই ওর চোখ সিনথিয়ার মাঝে হারিয়ে যায়। মেডিকেল স্টুডেন্টের পোশাক, চুলগুলো খোলা, ঠোঁটে লাল লিপস্টিক। তখন ফারিয়া ইকরাম আর সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, কিরে দাঁড়িয়ে আছিস কেন? উঠ গাড়িতে। আচ্ছা। তারপর সিনথিয়া পিছনে আর ইকরাম রাব্বির পাশে উঠে বসে। এরপর রাব্বি ওদের সকলকে নিয়ে কলেজে আসে। সিনথিয়া তখন বলে, এখানে কেন? রাব্বিকে ভর্তি করাইবো। কোন ইয়ারে? অনার্সে। বলিস কে? কেন? আমি তো এই ইয়ারেই পড়ি। ও, তবে আমি অন্য কলেজে পড়ি। সমস্যা নাই, আগামী বছর চলে আসিস এই কলেজে। আমি সম্পূর্ণ পড়ালেখা এখানেই শেষ করব। ওকে। কথা বাদ দিয়ে গাড়ি কলেজে ঢুকিয়ে একপাশে পার্কিং করে চল প্রিন্সিপাল স্যারের রুমে। ওকে। রাব্বি কথাটা বলেই গাড়িটা কলেজে ঢুকলো। পুরো ক্যাম্পাসের সকলে ওর দিকে তাকিয়ে থাকে। তখন রাব্বি গাড়ি পার্কিং করে রেখে সকলকে নিয়ে বের হয়ে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে হাঁটা ধরে। তখন কিছু ছেলে মেয়ে ওদের ঘিরে ধরে। অনেকেই প্রিন্সের সাথে ছবি নিচ্ছে। এক পর্যায়ে রাব্বি বিরক্ত মিশ্রিত কণ্ঠে বলে, ভাই, আমি এই ক্যাম্পাসে পড়ব, এখন কেউ বিরক্ত করিয়েন না। আমি ভর্তি হয়ে আসি, প্রতিদিন তো দেখা হবে। রাব্বির কথা শুনে সবাই ওদের সাইড দিল। ওরা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে যাইতে থাকে। তখন ইকরাম বলে, আরে বাস, তুই তো দেখি সেলিব্রিটি। কিসের আর সেলিব্রিটি? এই কথা কম বলে হাঁটতে থাক, আর আপনি চুপ থাকেন। আমি আবার কি করছি? আপনার ভাই তো কথা বলল, ওকে বকা না দিয়ে আমায় কেন বকা দিতেছেন? আরে চুপচাপ হাঁট সিনথিয়া, হাঁটার সময় চুপচাপ থাকে। কেন, বোবা নাকি উনি? আমি শুনছি মানুষে খাবার সময় কথা বলা পছন্দ করে না, আর এই বেটি দেখি উল্টো। চুপচাপ হাঁট, আমার হাঁটার সময় কথা বলা পছন্দ না। ওকে। ওরা চুপচাপ হাঁটতে থাকে। ওদের এক সময় প্রিন্সিপাল স্যারের রুমের সামনে আসে। তখন ফারিয়া অনুমতি নিয়ে সবাইকে সিনথিয়া আর ইকরামকে বাইরে রেখে রাব্বিকে নিয়ে ভিতরে ঢোকে। ওরা ভিতরে প্রবেশ করতেই স্যার বলেন, তোমার আম্মু আমাকে সব বলেছে। তাহলে তো ভালো। তো রাব্বি, তোমার সব দেখি। জি স্যার। স্যারের কথা মতে রাব্বি স্যারকে সব দেয়। স্যার সব দেখে। ওর ভর্তি করিয়ে নিয়ে বলেন, আজকে ক্লাস করবা? না স্যার, ওর তো বই নাই। আপনি বইয়ের লিস্টটা যদি দিতেন আজকে কিনে নিতাম, আর ও কালকে কলেজে আসবো। অবশ্যই তুমি ওকে নিয়ে লাইব্রেরিতে গিয়ে রোকেয়া ম্যামের সাথে ওর পরিচয় করিয়ে দাও, তারপর উনি লিস্ট দিয়ে দিবে তোমাদের। জি স্যার। ফারিয়া এবং রাব্বি স্যার থেকে বিদায় নিয়ে বাহিরে আসে। বাহিরে আসতেই সিনথিয়া বলে, কি রে ফারিয়া, ভর্তি করছো? রে, তো চল। লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যেতে হবে, ওর বইয়ের লিস্ট নিয়ে আসতে হবে। আমি জানি তো কি কি বই লাগবো। আচ্ছা তাহলে এখন লাইব্রেরি চল, ওর বইগুলো নিয়ে আনি। আজ কলেজে যাবি না? না রে দোস্ত। হাসিস না তো। তো চলো সবাই। এরপর ওরা হাঁটতে হাঁটতে আবার গাড়ির সামনে আসে। তখন দেখে কিছু বখাটে টাইপের ছেলে রাব্বি গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। রাব্বি ওদের সামনে গিয়ে বলল, বস সরে যাও। বস কেন সরবো? কারণ গাড়িটা আমার। ও তাই? ইয়েস। সাকিব ছেড়ে দেবো নাকি গাড়িটা নিয়ে যাব? ওদের লিডার একটা ছেলের দিকে তাকিয়ে বলল, যার নাম সাকিব। তখন সাকিব বলে, গাড়ি তো সুন্দর আছে, আবার ও একজন ইউটিউবার। ও কেস করে দিলে রাকিব তখন কি করবি? আরে বেটা, এটা আমাদের এলাকা। তোর যা মন চায় কর, আমরা তোর সাথে আছি। ওকে। রাব্বি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের তামাশা দেখছিল। প্রথমে ভাবছিল শান্তভাবে বলবে, পরে রাকিবের কথা শুনে বুঝলো এখানের পুলিশরা ওদের কিছুই করবে না। তাই ও ওদের দিকে তাকিয়ে কি করবে ভাবতে থাকে। তখন রাকিব রাব্বির সামনে এসে বলল, বস চাবিটা দিয়ে দাও, তোমার গাড়িটা পছন্দ হয়েছে। চাবি দিব মানে ওইটা ওর টাকাই কেনা, তোদের চাবি দিব কেন? আর এই শালা ক্রাইম মানে তুই ওর সাথ দিতেছিস কেন? রাকিব, তুই আমাকে চিনোস, তোকে হাসপাতালে ভর্তি করাইতে আমার বেশি সময় লাগবো না। শোন ভাতিজা, ওইটা ওদের এলাকা এবং ক্যাম্পাস, আর এটা আমাদের ক্যাম্পাস। আমি তোদের মতো কাপুরুষ না যে ভয় পাবো। প্রয়োজন পড়লে তোদের আমি এখানে ব্যবস্থা করব।
আরে তোমরা থামো বস, দাঁড়াও, চাবি দিতেছি। গাড়িতে আমার একটা জিনিস আছে, তা নিয়ে নেই। ওকে। রাব্বি একটা মুচকি হাসি দিয়ে গাড়ির পিছনের দরজা খুলে দুইটা হকি স্টিক বের করে দরজা লাগিয়ে একটা ইকরামের দিকে ছুড়ে দেয়, কিন্তু তার আগেই রাকিব ধরে নেয়। আরে শালা, বস্তু দেখি এইসব নিয়ে ঘোরে। ওকে, আমরা শুরু করি। এই শুরু কর। কথাটা বলে ও যখন ইকরামের দিকে আঘাত করতে যাবে তখনই রাব্বি পিছন থেকে লাথি মারে। রাকিব কিছুটা দূরে গিয়ে পড়ে। তখন সেখানে এক ধরনের তোলপাড় শুরু হয়ে যায়। রাব্বি একলা ওদের মারতে থাকে। পুরো ক্যাম্পাস ভিড় জমায় দেয়। প্রায় কিছুক্ষণ পর পুলিশ এসে বখাটেগুলোকে না ধরে ওদের অ্যাম্বুলেন্স করে নিয়ে রাব্বিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের পিছন পিছন ফারিয়া, সিনথিয়া, ইকরামও গাড়ি নিয়ে আসে। ইকরাম গাড়ি ড্রাইভ করে। তখন ফারিয়া ফোন করে রাব্বির বাবা আর ফারিয়ার মাকে সব বলে। ওরা থানায় আসে। তখন ইকরাম ওসিকে বলে, ওদের গ্রেপ্তার না করে রাব্বিকে গ্রেপ্তার করার কারণ? ও অন্যায় করেছে। আজিব তো, ও কি অন্যায় করেছে? ওর গাড়ি নিয়ে যেতে চাইছিলাম, তাই ও ওর গাড়ি বাঁচানোর জন্য ওদের মারছে। আর ওদের সামান্য ডক্টর দেখাতেই ঠিক হয়ে যাব। প্রয়োজন পড়লে সব খরচ আমরাই দিব। আপনি ওকে ছেড়ে দিন তো। চুপচাপ দাঁড়িয়ে থাকো আর ওর ফ্যামিলিকে আসতে বলো। তোমাদের সাথে কথা বলার ইচ্ছে আমার নাই। কথাটা বলেই ওসি বাহিরে চলে আসে আর ওরা থানায় বসে থাকে। সিনথিয়াকে খুব উত্তেজিত লাগছে। ওকে দেখে মনে হচ্ছে ও যদি পারত ওসিকে এখনই মেরে ফেলতো। ওর আগে ওর কান্না করতেছে। ইকরাম আর ফারিয়া অবাক হয় না, কারণ ওরা জানে ওর রেগে গেলে কিছু করতে না পারলে যে কান্না করে দেয়। কিছুক্ষণ পর ফারিয়ার মা আসে আর বলে, আমার ছেলের কি হয়েছে? ফারিয়া ওর মাকে সব বলে। তখনই সেখানে হেলিকপ্টার নামার আওয়াজ আসে। সবাই বাহিরে যায়। তখন দেখে রাব্বির বাবা আসছে। একজন হাবিলদার ওসিকে জানিয়ে দেয়। ওসি তখনই থানায় এসে নিজের কেবিনে চলে আসে। তখন ওরা সবাই ওসির কেবিনে আসে। রাব্বির বাবা ওসির উদ্দেশ্যে বলে, আমার ছেলের অপরাধ? 4 জন ছেলেকে হকি স্টিক দিয়ে মারছে। তাদের অবস্থা খুব খারাপ। অবস্থা কেমনি খারাপ হলো? ও ওদের সামান্য ডাক্তার দেখালেই হবো। এই মেয়ে, বেশি কথা বলিস। 2 লাখ টাকা নিয়ে আয়, নয়তো বেচারাকে আমি একটা ভয়ঙ্কর কেসে ফাঁসিয়ে দেব। পারবি কিনা বল। না পারলে সেটা আপনারা অবশ্যই জানাবেন। বাকিটা আপনাদের ইচ্ছে। তখনই একজন ছেলে একটা চায়ের কাপ নিয়ে কেবিনে ঢোকে। ওসির সামনে কাপটা দিয়ে বলে, ঘন্টা পর আপনি নিজে ওকে ছেড়ে দিবেন এবং আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। ছেলেটার কথা শুনে সবাই অবাক হয় আর ওসি হাসতে থাকে এবং ওর দিকে গরম চাটা মেরে দেয়। ছেলেটার রাগ উঠে যায়, কিন্তু কন্ট্রোল করে নেয়। তখনই ওসি বলে, তাই নাকি? আচ্ছা যা, 1 ঘন্টা সময় দিলাম। আমিও দেখি তোর মতো চাওলা কি করতে পারোস। ধন্যবাদ। সবাই চলুন আমার সাথে। ছেলেটা সবাইকে নিয়ে বাহিরে আসে। বাহিরে আসতে ওর গায়ে শার্ট খুলে নেয় এবং ওর শার্ট থেকে একটা মিনি ক্যামেরা বের করে। তখন ফারিয়া জিজ্ঞেস করে, আপনি কে? আমি হৃদয়, একজন সাংবাদিক। ও, এখন কি করবেন? তা দেখতে থাকুন। আপনারা সামনের রেস্তোরাঁয় গিয়ে বসুন, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। হৃদয় একটা জায়গায় চলে যায় কাপড় চেঞ্জ করার জন্য, আর ইকরাম সবাইকে নিয়ে সামনের একটা রেস্তোরাঁয় যায়। ওরা রেস্তোরাঁয় বসে কিছুক্ষণ পর হৃদয় আসে। এসে বলতে বলে, চিন্তা করবেন না, কাজ হয়ে গেছে। ওরা বসে বসে কথা বলতেছিল। প্রায় 40 মিনিট পর থানা থেকে ইকরামের কল আসে। ইকরাম ধরতেই হাবিলদার বলে, ভাই আপনারা কই? কেন, আমরা বাহিরে। থানায় আসেন, ওসি ডাকে। ওকে। ও ফোনটা রাখতে সিনথিয়া জিজ্ঞেস করে, কে কল দিছে? থানা থেকে। থানায় যেতে বলেছে। চিন্তা করবেন না, কাজ হয়ে গেছে। আচ্ছা। কথাটা বলেই ইকরাম, সিনথিয়া ওরা সবাই থানায় যায়। হৃদয় বাদে ও রেস্তোরাঁয় বসে থাকে। আর এদিকে রাব্বির বাবারা প্রবেশ করতে ওসি বলেন, আপনার ছেলেকে ছেড়ে দেওয়া হলো, আর প্লিজ আমার উপর থেকে কেসটা তুলে নেন। করুণ আর অসহায় কণ্ঠে কথাটা বলল। সবাই ওসির কথা শুনে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। তখন রাব্বির বাবা বলল, কিসের কেস? আমরা তো কোনো কেস করি নাই। আমার নামে হাইকোর্টে 2 লক্ষ টাকা ঘুষ নেওয়ার কথা বলে কেস করা হয়েছে।
প্লিজ কেস উঠিয়ে নিন। ওনার কথা শুনে সবাই বুঝলো এটা কে করছে। তখন রাব্বির খালা কিছু বলতে যাবে তার আগেই একজন হাবিলদার প্রবেশ করে বলে, এটা ভুলেও করবেন না, ওকে আমরা চিনি। আর ওর ব্যবস্থাটা আমাদের করতে দিন। আপনারা আপনাদের সন্তানকে নিয়ে যান আর সকলে ওনাকে গ্রেপ্তার করেন। কথাটা বলেই সকলে ওসির সব কিছু নিয়ে গিয়ে গ্রেফতার করে আর রাব্বিকে ছেড়ে দেয়। তখন রাব্বির বাবা বলে, এসব করার প্রয়োজন ছিল না, আইন ছিল। আব্বু, ওরা আইনকে কিনে রাখছিল। এই থানার আইন কিনছে অন্য থানার আইন, তো আর কিনে নাই। সরি আব্বু। ইটস ওকে। তখন সকলে বাহির হতে পা বাড়ায়। তখনই রাব্বির চোখ সিনথিয়ার দিকে পড়ে। ও দেখে সিনথিয়া খুব অস্থির ছিল, এখন মাত্র শান্ত হয়েছে। সে সময় সিনথিয়া আর রাব্বির চোখ একসাথে হয়ে যায় আর দুইজনই মুচকি হাসি দেয়। তখন অনেক সাংবাদিক ওকে ঘিরে ধরে, বিভিন্ন প্রশ্ন ছুড়ে মারে। দেখুন, আমরা এত কিছু করি নাই, যা করছে একজন ছেলে ফেরেস্তার মতো এসে ও করে দিয়েছে। আর তার নাম হৃদয়, সে আমাদের পেশার একজন। রাব্বি ওর খালা এবং ইকরামের কথা শুনে অবাক। প্রথমে ভেবেছিল ওর বাবার কোনো কিছু করেছে, এখন শুনতেছে একজন সাংবাদিক ছেলে এসব করেছে। ওরা কোনোভাবেই সেখান থেকে বের হয়ে আসে। ওরা বাহিরে এসে গাড়ির সামনে এসে সবাই গাড়িতে ওঠে। তখন রাব্বি ইকরামের উদ্দেশ্যে বলে, কে এমনটা করছে? একটা ছেলে আমাদের বয়সী। নাম কি? হৃদয়। ও এখন কই? জানি না, কখনো যদি দেখা হয় তখন তোর সাথে পরিচয় করিয়ে দিব। আচ্ছা, এখন আমাকে পুরো ঘটনাটা করে বলতো। রাব্বির কথা শুনে ইকরাম সব খুলে বলে। সব শুনে ও অবাক দৃষ্টিতে সবার দিকে তাকায় আর বলে, বাহ, ছেলেটার মাথায় তো বেশ বুদ্ধি আছে। আমার এই বাস স্টেশন দিয়ে আয়। কেন? আজ থেকে যাও। আরে না, তোর কথা শুনে আব্বু তাড়াহুড়া করে হেলিকপ্টার ভাড়া করে নিয়ে চলে আসি। ও আচ্ছা, আজ রাত থেকে যাও। না রে বাপ, হাসপাতালে রুগী আর আজকে রাতে একজনের অপারেশন আছে। আচ্ছা ইকরাম, বাস স্টেশনের দিকে নিয়ে যা। ইকরাম গাড়ি ড্রাইভ করছিল। তখন রাব্বি এটা বলে, তাই ও বাস স্টেশনের দিকে গাড়ি নিয়ে চলে। বাস স্টেশনে এসে দাঁড়ায়। তখন রাব্বির বাবা বলল, দুষ্টুমি করিস না আব্বু। আচ্ছা। ও তো মেহের, আজ আমি যাই। আচ্ছা ভাইয়া, আপনি আবার আসিয়েন। আচ্ছা। তারপর উনি সবার থেকে বিদায় নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। তখনই আসরের আজানে ধ্বনি পড়ে। সব কাজ মিটমাট করতে করতে আসরের সময় হয়ে গেছে। সবাই বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পর ইকরামের বাসার সামনে এসে গাড়ি থামে। ইকরাম আর সিনথিয়া নেমে পড়ে। তখনই রাব্বির চোখ সিনথিয়ার দিকে পড়ে। সিনথিয়ার চোখ যেন ওকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু বলতে পারছে না। ওরা দুই ভাই বোন সবার থেকে বিদায় নিয়ে ওদের বাসায় চলে গেল। তারপর রাব্বি ওর খালা আর ফারিয়াকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় এসে গাড়ি পার্কিং করে রেখে আসতেই ওর খালা বলে, যা গোসল করে জোহরের নামাজ আর আসরের নামাজ পড়ে নেই। আচ্ছা মামনি। কথাটা বলেই রাব্বি নিজের রুমে চলে আসে। রুমে এসে বসতেই রাব্বির চোখের সামনে সিনথিয়ার মুখটা ভেসে ওঠে আর ওর মনে জায়গা করে নেয়। তখন রাব্বি নিজে নিজে বলে, কিরে রাব্বি, তোর সামনে মেয়েটার মুখ কেন ভাসতেছে? কথাটা বলে মুচকি হাসি দেয়। তখন রাব্বি ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ায়। নামাজ পড়ে ও মোনাজাত করে। উঠে বিছানায় বসতে হঠাৎ ওর ফোনে একটা কল আসে। ও দেখে কাউসারের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি ঢাকায় আসছি। আচ্ছা, আমি আপনাকে একটা ঠিকানা সেন্ড করতেছি, আপনি সেই ঠিকানায় আসুন। আচ্ছা। রাব্বি কলটা কেটে দিয়ে ও সেখানে থাকে, অর্থাৎ ওর খালার বাসা যেখানে, সে ঠিকানাও সেন্ড করে দেয়। তখনই ইকরামের কল। কিরে, কি করস? বসে আছি, তুই? সেম। তো গল্প লিখতেছিস নাকি? আগেরটা শেষ দেখ, তোকে সেন্ড করছি, আর এখন নিউ একটা লিখবো ভাবতেছি। আচ্ছা মামা, একটা কথা ছিল। বল। আগে বল, কিছু বলবি না? আচ্ছা বল। না মানে তোর চ্যানেলে যে মেয়েটা কথক ভয়েস করে, ওইটারে ভয়েস ভালো লাগছে, লাইন করেই দিবে। সোনামণি,
আপনি কলটা রাখুন, ও এই কথা শুনলে আপনারা জুতা পিটা করব। কেন বেটা, 2 দিন প্রেম করবো তারপর ছেড়ে দিব? ওর তোর মতো আজের সময় পার করে না হালা। ও কয়েকটা চ্যানেলে কাজ করে, আর আসল কথা হচ্ছে আমার চ্যানেলে যারা কাজ করে তুই বাদে সব কয়টা ভদ্র, তোর মতো পাচি না। দৌড়ালা সোজা অপমান। আরে না না না, তোকে অপমান করলে তো অপমানিত হবে। রাব্বির বাচ্চা। আরে হালা, আমি বিয়ে করি নাই, আমার বাচ্চাও নাই। আমার বাচ্চারে ডাকিস না, ওরা আসবো না। দুর্বল, তোর সাথে কথা বলাই বেকার। তো তোকে কোন বালে বলছে কথা বলতে? দুনিয়ায় যদি কোনো ঘাটতেরা থাকে সেটা তুই হালা। সকলেই বলে। রাখ, আপুটাকে নাস্তা করতে। রাখ না, তোকে কে ধরে রাখছে? ইকরাম রাব্বির এই তেরা কথা শুনে রেগে কলটা কেটে দেয় আর রাব্বি হাসতে থাকে। তখনই নিচ থেকে ফারিয়ার ডাক দেয়, রাব্বি নিচে আয়। রাব্বি ফারিয়ার কথা শুনে নিচে আসে। তখন দেখে একটা ছেলে সোফায় বসে আছে। রাব্বিকে দেখে ও দাঁড়িয়ে পড়ে আর রাব্বি ছেলেটার কাছে গিয়ে বলে, আরে কাউসার ভাই, বলো কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাই তোর? আলহামদুলিল্লাহ। চলো আমার রুমে। আর আপু, নাস্তা নিয়ে আসো তো আমার রুমে। আরে এসবের প্রয়োজন নাই, যে কাজে আসছে সেটা শেষ করতে হবে। আরে উপরে চলো, আর বেশি কথা বলো না। রাব্বি কাউসারকে নিয়ে উপরে আসে। উপরে আসতেই কাউসার বলে, কালকে বলছি যে কি ভাবছ? ভাবার সময় পাই নাই গো। কেন? আমি জেলে ছিলাম আর একটু আগেই বের হয়েছে। মানে আর কেন? রাব্বি কাউসারকে সব খুলে বলে। কাউসার সব শুনে বলে, বলিস কি? আচ্ছা নীরব লেখকটা কি? কেন? আচ্ছা নীরব লেখকটা কি তুমি? না, কালকে রাতে একটা চ্যানেলে দেখলাম একজনের একটা গল্প, আর সেটাই তোমার নিকনেম, তাই। ও চ্যানেলের নাম এটা? এটার সাথে কাজ করি, আর চ্যানেলটা আমাদের এলাকার মারুফ ভাইয়ের। বলো কি? আচ্ছা সে বিষয়ে বাদ দিয়ে আমি সম্পূর্ণ টাকা দিব, তবে ঢাকার শাখাটা চালাতে যে যত টাকা বর্তমানে খরচ হবে সব তুই দিবি। ওকে। তখনই ফারিয়া নাস্তা দিয়ে যায়। ওরা নাস্তা করতে করতে কথা বলে। এক পর্যায়ে ওরা ওদের সিদ্ধান্ত নিয়ে নেয়। তখন কাউসার দাঁড়িয়ে বলে, আচ্ছা আজ তাহলে আমি আসি। ওকে, তো এখানে কই থাকবা? কাজিনের বাসা আছে। আচ্ছা, আমি মার্কেটে দেখি কোনো দোকান পাই কিনা, পেলে কাজ শুরু করব। আচ্ছা। তারপর কাউসার চলে যায় আর রাব্বি রুমে একলা বসে থাকে। সে সময় মাগরিবের আজান পড়ে। ও বের হয়। তখনই ফারিয়া জিজ্ঞেস করে, কই যাস? নামাজে। আচ্ছা যা। রাব্বি বাহিরে এসে কোনোভাবে মসজিদটা খুঁজে নেয়। নামাজ পড়ে বের হতেই ইকরামের কল আসে। কিরে? মসজিদে। ও আচ্ছা, মামা কিছু দূর আস, দেখবি একটা চার দোকান আছে, সেখানে আস, আমি আসছি। আচ্ছা। তারপর ও ইকরামের বলার লোকেশনে গিয়ে দেখে সত্যি সত্যি ইকরাম আর দুইটা ছেলে বসে আছে। রাব্বি কাছে যেতেই ইকরাম বলে, ও আচ্ছা মামা। কথাটা বলে ও ইকরামের পাশে বসে। ইকরাম ওর দুইজন বন্ধুর সাথে রাব্বির পরিচয় করিয়ে দেয়। রাব্বি কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর বলে, এখানে কত লাইব্রেরি আছে? আছে তো। আচ্ছা চলো তো, বই নিব, কাল থেকে তো ক্লাস করতে হবে। ও কথাটা বলে উঠে দাঁড়াতেই ওর ফোনে একটা কল আসে। ও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রং নাম্বার। তারপরেও রাব্বি রিসিভ করে আর ওপাশ থেকে একটা ছেলে বলে, ভাইয়া আপনার কম্পিউটার আসছে। আপনি কে? ডেলিভারি ম্যান। আচ্ছা, আপনাকে যে লোকেশন দিছি সেখানে আছেন তো? জি। আচ্ছা দাঁড়ান, আসতেছি। কথাটা বলেই রাব্বি ইকরামকে নিয়ে ওদের বাসার সামনে আসে। তখন ইকরাম জিজ্ঞেস করে, রাব্বিও বলে সব। ওরা কথা বলতে বলতে চলে আসে। দেখে একটা ছেলে কিছু বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। রাব্বি গিয়ে বলে, আপনি নিয়ে আসতেন? জি। আচ্ছা বলুন, আমার কি করতে হবে এখন? দাঁড়ান। কথাটা বলে ও একটা কাগজ বের করে দেয়। রাব্বি কাগজটায় সাইন করে দিয়ে কম্পিউটার নিয়ে বাসায় আসে। ও রুমে এসে কম্পিউটার রেখে ইকরামকে বলে, মামা ওই টেবিলটার সব কিছু নামান তো। আচ্ছা। কথাটা বলে ইকরাম সব কিছু নামায়। তখন রাব্বি কম্পিউটার সেট আপ করে থাকে। সে সময় রাব্বি ইকরামকে বলে, মামা
অনলাইন বুক শপ থেকে সকল বই অর্ডার দিত। আর পল, ইমার্জেন্সি আজকে রাতের মধ্যেই লাগবে। আচ্ছা। তারপর ইকরাম বিছানায় বসে বই অর্ডার দিতে থাকে আর রাব্বি কম্পিউটার সেট আপ করছে। তখনই ফারিয়া আসে ওর রুমে আর রাব্বির উদ্দেশ্যে বলে, কি রে, তোদের বাসায় না কম্পিউটার একটা আছে? এটা কি সেটা নাকি? না রে, এটা নতুন। নতুন একটা নিলি কেন? পুরাতন একটা আছে না? আরে সেটা গ্রামে থাকুক আর এটা এখানে। আচ্ছা, তো লেখক মশাই বসে বসে কি করেন? বই অর্ডার দিই। কি বই? ও আচ্ছা, আমি তো ভুলে গিয়েছিলাম। ও আমিও সেম। আপু জানোস আজ ইকরাম আমাকে কি কইছে? কি কইছে? রাব্বি কম্পিউটার সেট আপ করতে করতে আসরের সময় ওর আর ইকরামের কথা সব কিছু বলে। তখন ফারিয়া সেই লেভেলে রেগে যায় আর রুম থেকে রেগে চলে যায়। আর রাব্বি এবং ইকরাম অবাক হয়ে যায়, কারণ এখানে রাগার কি এমন হয়েছে? কি হলো? কি জানি উনি রেগে গেল কেন। সেটাই তো। আল্লাহ জানে আজ আপুকে কে কি বলে। আজ রাতে তোর ধুলাই হবে। শালা, তোকে এসব ওনাকে বলতে কে বলছে? আরে না, আমি তো মজা করে বলছি। ভাবছি আপুও মজা করব। কিন্তু বিপরীতে উল্টো হলো কেন? কি জানি বল। আর বই অর্ডার দিছস? শেষ। তোর শেষ হয়েছে? এখন শুধু ওপেন করব। ওকে কর। তারপর রাব্বি কথা বলতে বলতে কম্পিউটার ওপেন করে। কম্পিউটার ওপেন করে ও ইউটিউবের সব কিছু কম্পিউটারে নিয়ে আসে। কম্পিউটারে সব কিছু সেট আপ করতে ওর ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। ও রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ের মিষ্টি কণ্ঠ ভেসে আসে। হ্যালো মিস্টার রাব্বি। হ্যালো, কে? আমি মিরি। তো আমায় কল দিবার কারণ? কেন, কল দিতে পারি না বুঝি? না মানে দিতে পারেন, তবে একটা কারণ তো থাকে। কেউ তো আর অযথা নিজের ফোনে টাকা খরচ করে না। আচ্ছা কাজ করেন, আমি যাই। কই যাচ্ছেন? ঘুমাবো তাই। আচ্ছা। কলটা কেটে দেয় আর রাব্বি তখন সকল প্রকার কাজ শেষ করে ওর বাকি কাজ সেরে শুয়ে পড়ে। রাত 11টার দিকে ওর ঘুম ভেঙে যায়। তখন ওর কানে মিলির ভয়েস আর সিনথিয়ার মুখটা ভেসে ওঠে। ও বুঝতেছে না এমন কেন হচ্ছে। ও উঠে ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিতেই সিনথিয়ার মুখটা ভেসে ওঠে। ও নিজের অজান্তে হাসি দেয়। তখন আবার মিলির ভয়েস কানে ভেসে ওঠে। তখনও সেম হাসি দেয় আর অবাক হয়ে নিজে নিজেই বলে, এটা আমার সাথে কি হচ্ছে? কিছুই তো বুঝতেছি না। কানে মিলি নামক মেয়েটার ভয়েস আর চোখের সামনে ইকরামের বোনের মুখ, মানেটা কি? নিজেই নিজেকে কিছুক্ষণ জিজ্ঞেস করলো, তবে তার উত্তরও নিজে পেল না। ও আবারও শুয়ে পড়ে, চোখটা বন্ধ করে। তখন ওর মনে হয় এই দুজনের মাঝে কিছু তো একটা আছে। না হয় ওদের সাথে ওর দেখা হয়েছে যে ঠিক করে একদিনও হচ্ছে না, তারই মাঝে ওদের নিয়ে এত ভাবার কারণটা কি? এসব ভাবতে ভাবতেই রাব্বি কখন জানি ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে ইকরামের কণ্ঠে, কিরে হালা রাব্বির বাচ্চা, ওঠ। আর কত ঘুমাবি? আরে হালা, কি হয়েছে? রাব্বির বাচ্চা কয়টা বাজে জানোস? জানার কি আছে, কয়টা আর বাজবে? বাজতেছে হয়তো 7টা। জি না জনাব, 8:10 বাজে। রাব্বি ইকরামের মুখে কথাটা শুনতেই চমকে যায় আর লাফ দিয়ে উঠে বসে, হাতে ফোনটা তুলে নেয়। তখন দেখে রাব্বি যে সময়টা বলছিল সে সময়টাই ইকরাম ওর সাথে মিথ্যা বলছে। রাব্বি রাগান্বিত কণ্ঠে বলে, হালা ইকরাম, বেশি কথা বলিস না, যা ফ্রেশ হয়ে নে। কাজটা ঠিক করলি না। কথা বলিস না, যা তো হালা। ও হ্যাঁ, আর শোন। কি বলার আছে বল। আমি তোর কলেজে ভর্তি হয়েছি। সত্যি মামা? হ্যাঁ মামা। ওকে তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। কথাটা বলে ও খুশিতে ওয়াশরুমে চলে যায় আর ইকরাম বসে বসে ফোনে গল্প লিখতেছিল। ঠিক সে সময় রাব্বির ফোনে একটা ভয়েস মেসেজ আসে। ইকরাম কালকে রাব্বির ফোনের লকটা জেনে নিয়েছে, তাই ও ফোনটা ওপেন করে মেসেজটা ওপেন করে দেখে নিল। রাব্বি ভাইয়া, আমি আগামী কিছুদিন ভয়েস দিতে পারবো না। আমি বাংলাদেশে আসছি আমার কাকুর বউ, আমার চাচির বাসায়। নিম্নেক আপি। ইকরাম ভাই ভয়েস মেসেজটা ওপেন করলো। ইকরাম ভয়েসটা শুনে থমকে যায়
কারণ ভয়েসটা তার একমাত্র ক্রাশের ভয়েস, যে রাব্বির সাথে কাজ করে। বেচারা ইকরাম রাব্বির ফোনটা আবারও আগের জায়গাতে রেখে দিয়ে নিজের ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে একটা গল্পের নাম, কলেজের গুন্ডি সিনিয়র ক্রাশ, যেটা ও রাব্বির জন্য লিখতেছে। আজকে শেষ পাঠ লিখবে, কিন্তু বেচারা ইকরাম কী লিখবে মাথায় তো কিছুই ঢুকতেছে না, শুধু ভয়েসটাই কানে পাচ্ছে। ও হ্যাঁ, ইকরাম তো তার ক্রাশের নামই জানে না। তখনই রাব্বি শুধু গেঞ্জি পরে বাহিরে বের হয়, ইকরামকে দেখেও বলে, কিরে ফোন ওপেন করে রেখে কি এমন ভাবতেছিস রে? মামা আপি দিয়ে সেভ করা নাম্বারটা কার রে? কেন, কি হয়েছে? উনি মেসেজ কি বলছে? উনি মেসেজ দিছে, উনি নাকি বাংলাদেশে আসছে। ইকরামের সাথে কথা বলতে বলতে রেডি হয়ে নেয়। রাব্বিও রেডি হবার পর ওরা ফোন হাতে নেয়। ফোন করতেই আইডিও এখনও আছে। ও দেখে ভয়েস মেসেজ দিছে। রাব্বি তা দেখে বলে, কিরে তুই জানিস না কে মেসেজ দিছে? জানি তো আবার জিজ্ঞেস করলি কে? এমনি। আচ্ছা ওনার নাম কি? কেন? এমনি রে, বল না। আসলে আমি নিজেও জানি না। মিথ্যা বলিস না। আসলে ওনার সাথে আমার কাজ নিয়ে কথা হয়, আর উনি আমারে ভাই বলে ডাকে, আমি আপি, তাই ওনার নামটা ভুলে গেছি। আল্লাহ তোরে 1000 বছর হায়াত দান করুক। আমিন। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিল, সেই সময় সিনথিয়া এসে বলে, তোদের নিচে ডাকতেছে। রাব্বি এতক্ষণ ইকরামের দিকে তাকিয়েছিল। সে সময় সিনথিয়ার ভয়েস কানে আসে। রাব্বির কানে সিনথিয়ার ভয়েস যেতে ও তাড়াতাড়ি করে সিনথিয়ার দিকে তাকায়, আর সিনথিয়া তাড়াতাড়ি করে চলে যায়। আর এদিকে ইকরাম সিনথিয়ার এমন কাণ্ড ও রাব্বির এমন করে তাড়াহুড়ো করে তাকানো দেখে রাব্বি বলে, কিরে কি হয়েছে? কিছু না রে, চল নিচে। কথাটা বলে ওরা নিজের উদ্দেশ্যে হাঁটা শুরু করে। ওরা হয়তো নিচে যাবার উদ্দেশ্যে হাঁটতেছে, তবে রাব্বি শুধু সিনথিয়ার ভয়েস আর কালকের মিলির ভয়েস নিয়ে ভাবতেছে। ও নিজে নিজে মনে মনে বলল, কেমন জানি মিল পেলাম লাগবো। তখনই রাব্বির খালা বলল, কিরে বাবা, কি ভাবস? কিছু না খালামণি, কিছু না। সিনথিয়া আজ শফিক স্যার কল দিয়ে বলছে। কি বলছে? রাব্বি সিনথিয়ার প্রথম উচ্চারণ করা কি শুনে আবার তাকায়, আর লাস্টের শব্দ উচ্চারণটা ওকে হতাশ করে, কারণ শেষেরটার তার সাথে মিলের ভয়েসের কোনো মিল নেই। সিনথিয়া আর ফারিয়া পুরো নাস্তা করতে করতে বকবক করে, তবে রাব্বি সিনথিয়ার ভয়েসের সাথে তার কোনো ভয়েসের মিল পায় না। তবে কেন ওর এমন মনে হচ্ছে সিনথিয়া আর মিলের মাঝে ওর কোনো মিল আছে? ওরা নাস্তা করে নেয়। ইকরাম আর রাব্বি ওরা আগে বের হয়ে যায়। রাব্বি ড্রাইভ করতে থাকে আর ইকরাম ওর পাশে বসে ফোন টিপতে থাকে। তখন ইকরাম বলে, কিরে কি ভাবছিস এত? কিছু না। তোরে দেখে মনে হচ্ছে কিছু একটা নিয়ে খুব চিন্তিত। বললাম তো, চুপ থাক। ইকরামও চুপচাপ বসে থাকলো। কিছুক্ষণ পর ওরা কলেজে এসে দাঁড়ালো। ওরা গাড়ি পার্কিং করে আসতেই ওদের কিছু ছেলে মেয়ে ঘিরে ধরলো। ওদের বললে ভুল শুধু রাব্বিকে। দেখুন এখন ক্লাস টাইম, আমাদের সাইড দেন প্লিজ। কথাটা বলেই কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসে আর ইকরামকে বলে, আমি যে কোন দুঃখে ফেস্টিভ্যাল করছিলাম, যেভাবে গেমিং ভিডিও বানাচ্ছিলাম সেভাবেই ঠিক আছিল। হ্যাঁ তাই তো দেখতেছি। আচ্ছা চল ক্লাসরুমে। ওরা কথা বলতে বলতে ক্লাসরুম খুঁজে নিয়ে ক্লাসরুমে এসে পড়ে। ওরা সব ক্লাস করে বের হয়ে যায়। ওরা ক্যান্টিনে এসে বসে। তখন রাব্বির ফোনে একটা কল আসে। ও স্ক্রিনে তাকিয়ে দেখে মিলের নাম্বার। ও তাড়াতাড়ি করে এক সাইডে চলে যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনার বাসা কই? ও তাই বুঝি। আচ্ছা সম্পূর্ণ নামটা কি? আপনার নাম শুধু মিলি। ও বলুন না, আপনার বাসা কই? ঢাকা। কোন জায়গাতে? না তা বলবো না, কিন্তু আপনাকে আমি নজরে রাখি। কেন? রাখি কারণ আছে। কি কারণ? ভালোবাসি। মিলির মুখ থেকে কথাটা শুনতেই রাব্বি যেন হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায়। ও একইভাবে সেখানে দাঁড়িয়ে থাকে। তখন মিলি বলে, কি হলো বলুন। আমার সময় লাগবে, আমি আপনাকে চিনি, কাল রাত থেকে তা তো পুরোপুরি চিনি না। আচ্ছা সময় নাও, তারপর বলিও। হুম আচ্ছা এখন রাখি, বাসায় যাব। আচ্ছা।
রাব্বি কল কেটে দিতেই ইকরামের সামনে আসে। এসে দেখে ইকরাম বসে বসে চা খাচ্ছে আর ফোন টিপছে। কিরে, কার সাথে কথা বললি? মিলি নামের একটা মেয়ের সাথেও ও কাল রাত থেকে আমাকে কল দিতেছে। ও, তার ভয়েসটা অসাধারণ মামা। মানে তুই? আমি কি? না, কিছু না। চল। তুই গাড়ি চালা। আচ্ছা চল। তারপর রাব্বি ফোন বের করে টিপতে থাকে। ইকরামও তখন চা খেতে নেয়। চা খাবার পরে বলে। তারপর ওরা গাড়ির সামনে আসে। গাড়ির সামনে আসতেই একটা মেয়ে ওদের সামনে আসে আর রাব্বির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হাই, আমি মিরি। রাব্বি মিলি নামটা শুনে একটু অবাক হয়, হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, আপনি রাব্বি, একজন ইউটিউবার। আমি আপনাকে চিনি। ও আচ্ছা, আমরা ফ্রেন্ড হতে পারি? মিলির কথার উত্তরে রাব্বি কিছু বলতে যাবে তার আগেই ইকরাম রাব্বিকে বলে, মামা চল, বাসায় যেতে হবে। রাব্বি মিলির পাশ কাটিয়ে গাড়িতে উঠে বসে আর ইকরাম গাড়ি ড্রাইভ করতে থাকে। আর রাব্বি ফোনের মিলির কথা ভাবতে থাকে, কিন্তু ওর কেন জানি মনে হচ্ছে না সে মিলি না। ঠিক সে সময় ইকবাল বলে, মামা চল, বাসায় যেতে হবে। মামা, মেয়েটার সাথে কথা বলিস না। কেন? মেয়েটা হচ্ছে পতিতার মেয়ে, সেটা কিছুজন ছাড়া আর কেউ জানে না, আর আমিও জানি। তুই কেমনে জানাস? তুই ওইসব জায়গাতে যাস? ধরালা না, আমার একজন ফ্রেন্ড যায়, ওর ছবি দেখাইছিল, তাই তোরে বলছি। তারপর ওরা চুপচাপ বসে থাকে। এভাবেই কেটে যায় প্রায় এক সপ্তাহ। কলেজ টু বাসা, বাসা টু কলেজ অ্যান্ড সবাই মিলে ঘোরাঘুরি। এবং এই কিছুদিনে মিলির সাথে রাব্বি ভালো একটা রিলেশন হয়ে গেছে। আর সিনথিয়ার সাথেও। সিনথিয়া ওকে তুই তুই করে বলে। আর ভুলবশত যদি কোনো মেয়ের সাথে ওকে দেখে তো ওই দিন ওর অবস্থা খারাপ হয়ে যায়। রাব্বি যদি বলে, আমি অন্য মেয়েদের সাথে কথা বলে আপনার সমস্যা কি? তাই নাকি? আচ্ছা, আমি আন্টিকে বলে দেবো। এই না না। আর কোনো মেয়ের সাথে কথা বলবি না? গুড বয়। আর রাতে তো মিলির কাছে ওর অবস্থা করুণ হয়ে যায়। রাগ করে বসে থাকে, তাই জন্য ও কোনো মেয়ের সাথে কথা বলে না। ও আস্তে আস্তে দুজনের মায়াতেই জড়িয়ে যায় নিজের অজান্তেই। একদিন রাত 11টার সময় ও ঘুমিয়েছিল। এমন সময় ওর কানে মিলির ভয়েস আর চোখের সামনে সিনথিয়ার মুখ ভেসে ওঠে। মিলি করুণ কণ্ঠে বলতেছে, রাব্বি, বাঁচাও বাঁচাও। আর সিনথিয়াকে দেখে কিছু ছেলে ওকে মেরে ফেলতেছে। ও লাফ দিয়ে উঠে যায় আর হাঁপাতে থাকে। ও ফোনটা হাতে নিয়ে মিলিকে কল দেয়, কিন্তু কল তোলে না। আর সেদিন সিনথিয়া ফারিয়ার সাথে সে বাসায় ছিল, তাই রাব্বি সেই রুমের দিকে দৌড় দেয়। ঠিক সে সময় ভিতরে থেকে শোনে, কিরে, তোর ভাইয়ের সাথে তো মজা বেশ জমতাছে। দেখ, ও কিন্তু পরে জানতে পারলে সমস্যা হবে। জানবো কেমনে? ও তো আর জানে না এই মিলিটা কে। আর আমি তো ওর সাথে ভয়েস পাল্টিয়ে কথা বলি। দেখ, সমস্যা হলে আমি নাই। চিন্তা করিস না, আমি আর কিছুদিন কথা বলে ওকে ব্লক করে দেবো, আর বাস্তবে ও শাসন করা বন্ধ করে দেবো। এই কথাগুলো এতক্ষণ রাব্বি দরজার সামনে দাঁড়িয়ে শুনছিল। ওর মাথা ঘুরে ওঠে এসব শুনে। ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। ফোন পড়ার আওয়াজ শুনে ফারিয়া আর সিনথিয়া দরজার দিকে তাকায়। লাইট বন্ধ থাকার কারণে ওরা বুঝতে পারে না কে। সিনথিয়া ফোনের লাইট অন করে দরজার দিকে ধরে বলল, রাব্বি তুই? সিনথিয়ার কোনো কথাই উত্তর না দিয়ে রাব্বি ফোনটা তুলে নিজের রুমের দিকে হাঁটা ধরে। আর ফারিয়া এবং সিনথিয়া একজন আরেকজনের দিকে তাকায় আর বুঝে যায় যে রাব্বি ওদের সব কথা শুনে ফেলেছে। ওরা রাব্বির পিছন পিছন আসে, কিন্তু রাব্বিকে ধরতে পারে না। ও রুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ও বিছানার এক কোণে গিয়ে কানে ব্লুটুথ লাগিয়ে গান শুনতে থাকে আর ভাবতে থাকে, এই প্রথম এই প্রিন্স কারো মায়াতে পড়েছিল, অথচ যার মায়াতে পড়েছে সে মজা করছে। বাহ প্রিন্স, বাহ, তোর সাথে এত বড় একটা কাহিনী হয়ে গেল, অথচ তুই কিছুই জানিস না। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ওর ঘুম ভেঙে যায় আবার মাঝরাতে। ও ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ফরজের নামাজের সময় হয়েছে। ও উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাহির হয় আর দেখে ও দরজার সামনে সিনথিয়া এবং ফারিয়া বসে বসে ঝিমোচ্ছে। আর ফারিয়াকে ধাক্কা দিয়ে বলে, আপু রুমে যা, এখানে বসে ঝিমাইস না। দেখ রাব্বি, কিছু বলা লাগবে না, ফজরের আজান দিছে, নামাজ পড়ে নে, যা। সরি। দেখুন, আপনার সাথে আমার কথা বলার ইচ্ছে নাই, প্লিজ যান।
কথাটা বলেই ও সেখান থেকে নিচে আসে এবং কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ওদের বাগানে। হঠাৎ ও দোকানে গিয়ে সিগারেট কিনে একটা টান দেয়। ও কাশা শুরু করে। এসব ফারিয়া বারান্দা থেকে দাঁড়িয়ে সিনথিয়া দেখছিল। ও নিজের কাছেই খারাপ লাগে। রাব্বি এক টান দিয়ে সিগারেট ফেলে দিয়ে ও একটা চা অর্ডার দিল। চা খেয়ে নেয়। চা খেয়ে বাসায় চলে আসে। বাসায় এসে ও নিজের রুমে চলে যায়। নিজের রুমে আসতেই সিনথিয়া কল দেয়। রাব্বি ধরে বলে, কি মজা করতে কল দিছেন? সরি। সরি বলে কি লাভ? আমি সত্যি মিরি নামক মেয়েটার ভয়েসের মায়াতেও পড়েছি এবং আপনার বাস্তবে মিথ্যা শাসনেও। তবে কখনো ভাবতে পারিনি এসব মিথ্যা প্রমাণিত হবে। সরি। ইটস ওকে, এখন রাখেন। কথাটা বলেই রাব্বি কলটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দেয়। ও তারপর ভিডিওটা এডিটিং করতে বসে। ও ভিডিও এডিটিং করতে করতে প্রায় 8টা বেজে যায়। ও কাজ সেরে কলেজের জন্য রেডি হয়ে নেয়। ও নিচে আসতেই সিনথিয়ার সাথে দেখা হয়। রাব্বি ওর পাশ কাটিয়ে চলে যায়। রাব্বি নিজে গাড়িতে উঠে ড্রাইভ করে কলেজে চলে আসে। ও গাড়ি থেকে নামতেই মিলির সাথে ওর দেখা। হাই। হ্যালো। মন খারাপ? না। দেখে মনে হচ্ছে মন খারাপ। দেখুন, সামনে থেকে সরুন, আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না। কথাটা বলেই রাব্বি মিলির পাশ কাটিয়ে চলে যায়। ও চলে যেতেই মিলির মনে মনে বলে, চান্দু, তোমার জীবন আমি নরক করে দেব। আমাকে অপমান করা। এইসব কথা বলতে বলতে ও ক্লাসে চলে আসে। রাব্বি ক্লাসরুমে এসে বসে থাকে। তখন ইকরামও আসে ওর পাশে। বসতে বসতে বলে, কিরে, তোর আবার কি হয়েছে? কিছু না রে দোস্ত। আমারে বল মামা, তোর কি হয়েছে? আমি তোর বন্ধু না, আমাকে বল। শোন তাহলে। রাব্বি ইকরামকে সব খুলে বলে। ইকরাম সব শুনে মাথা নিচু করে নেয় এবং নিচু কণ্ঠে বলে, আমার বোনের তরফ থেকে সরি, আমি বুঝতে পারিনি ও এমন করেছে। আর কেন করেছে? সেটাই আমার মাথাতে ধরতেছে না। আচ্ছা, চিন্তা বাদ দে, এখন ক্লাসে মন দে, স্যার চলে আসবে। কথাটা বলেই ওরা সামনের দিকে তাকায়। তখন স্যার প্রবেশ করে এবং ক্লাস শুরু হয়। রাব্বি মন দিতে চায় কিন্তু পারে না। ওর চোখের কোণে টপ টপ করে পানি পড়তে থাকে। তখন ইকরাম রাব্বির ডান হাত ধরে বলে। কথাগুলো ও আস্তে এবং রাগান্বিত কণ্ঠে বলে। রাব্বি চোখের কোণ বেয়ে পানিগুলো মুছে নেয়। চুপচাপ ক্লাস কর। ওরা তারপর ক্লাস করতে থাকে। একে একে 3টা ক্লাস করে 4 নম্বর ক্লাসটার সময় রাব্বি বের হয়ে যায়। ওর পিছন পিছন ইকরামও বের হয়ে আসে। রাব্বি ওর গাড়ির সামনে এসে গাড়ির ভিতরে ঢুকে কান্না করতে থাকে। রাব্বির এই অবস্থা দেখে ইকরামের খুব খারাপ লাগে এবং রাগও ওঠে নিজের বোনের উপর। ও রাগ অভিমান সব মিশ্রিত করে সিনথিয়াকে কল দেয়। সিনথিয়া কল ধরে আর বলে, কিরে কল দিলি যে? কাজটা তুই একদম ঠিক করিস নি। কি কাজ? নাটক করিস না। দেখ, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বল কি বলতে চাস। সিনথিয়ার উত্তরে ইকরাম ফোনের ক্যামেরা জুম করে গাড়ির ভিতরে ঢুকে রাব্বির পাশে বসে রাব্বির শব্দ করে কান্না করতেছে না, নীরব চোখের পানি ফেলছে। তা দেখে সিনথিয়ারও খারাপ লাগে। ও কিছু না বলেই কল কেটে দেয়। ইকরাম রাব্বির থেকে গাড়ির চাবি নিয়ে গাড়ি ড্রাইভ করে একটা নদীর পাড়ে নিয়ে আসে। ইকরাম ওকে নদীর পাড়ে বসিয়ে দিয়ে কিছু ইট খুঁজে নিয়ে ওর পাশে বসে পানিতে ইট ঢিল মারতে মারতে বলে, ইট ঢিল মার, পানিতে দেখবি ভালো লাগবো। জানোস দোস্ত, আমার জীবনেও প্রথম ভালোবাসা আসছিল, তার থেকে খুব কষ্ট পেয়েছি। আর জানোস, আমি তখন থেকে কষ্ট পেলে বা কান্না করতে মন চাইলে আমি নদীর পাশে এসে ইট পানিতে ঢিল মারি। তুইও মার, দেখবি ভালো লাগবে। ইকরাম কথাগুলো এক নিঃশ্বাসে বলে। রাব্বিও ওর কথা মতো ইট পানিতে ঢিল মারে আর ওর কাছেও ভালো লাগে। কিছুক্ষণ এভাবে কাটানোর পর রাব্বি বলে, তোর জিএফ ছিল? আমাকে ভালোবাসতে আসে নাই, এসেছিল ধ্বংস করতে। বলিস কি? কে ছিল? ওই মিলি আছে না, পতিতার মেয়ে, ওকে আমি একবার অপমান করেছিলাম। পরে ও আমার কাছে মাপ চায় এবং আমার সাথে বন্ধুত্ব করে আমার অনেক যত্ন করে। এভাবে 1 বছর কেটে যায়। আমি এই 1 বছরে ওকে ভালোবেসে ফেলি। ও আমার সাথে প্রেম করত। পরে ও আমাকে ছেড়ে চলে যায়। যাবার আগে বলে ও আমাকে ধ্বংস করার জন্যই আমার জীবনে এসেছিল। আসছিল। তাই আমি তোকে ওর থেকে দূরে থাকতে বলি। তুই তো জানতি ও পতিতার মেয়ে, তাহলে কেন ভালোবাসছস?
আমি জানতাম না ও এমন পারে, জানি না। ও। তারপর এখানে আসতাম আর এই কাজ করি। আস্তে আস্তে আমার একাকিত্ব ঘিরে ধরে, তখন গল্পর জগতে আসি। তারপর আস্তে আস্তে তোর সাথে পরিচয়। আমি ভাবছিলাম আর কখনো কারোর প্রেমে পড়বো না, কিন্তু দ্বিতীয়বার আবারও মেয়েটার প্রেমে। কোন মেয়েটার? ওই যে তোর সাথে কাজ করে যে। হালা, ওর চিন্তা মাথা থেকে সরিয়ে ফেল, না হয় লাথি খাবি। ওর কাজে ফোকাস দে, আর ও তোকে পাত্তাও দেবে না। রে। এভাবেই ওরা কথা বলতে থাকে। রাব্বি, ইকরাম। কিছুক্ষণ পর হঠাৎ রাব্বি অনুভব করে কেউ একজন ওর পিছনে দাঁড়িয়ে আছে। রাব্বি পিছন ফিরতেই দেখে সিনথিয়া। ও উঠে চলে যাবে, তখন সিনথিয়া আটকে বলে, রাব্বি দাঁড়াও। প্লিজ পথ ছাড়ুন। রাব্বি প্লিজ কথাটা শোনো। ইচ্ছে নাই। রাব্বি। রাব্বি রাব্বি করবেন না তো, সরেন ফালতু মেয়ে কোথাকার। কথাটা বলেই রাব্বি পাশ কাটিয়ে চলে যায়। ইকরাম তখন সিনথিয়ার সাথে এসে বলে, কাজটা তুই ঠিক করস নাই। আমি জাস্ট মজা করছি, তুই তো জানোস। এমন মজা ভালো না। ও সত্যি সত্যি ওর ওই ভয়েজের মায়াতে পড়ে যায়। আমি কি জানতাম নাকি এমন কিছু হবো? এমন করার কি প্রয়োজন ছিল? এমনি করছি। থাক, আমি ওর সাথে যাই। ইকরাম কথাটা বলে রাব্বির কাছে আসে। ওর গাড়ি নিয়ে চলে যায় আর সিনথিয়া সেখানে বসে থাকে। কিছুক্ষণ পর ফারিয়া আসে আর ওর পাশে বসতে বসতে বলে, কি রে, এখানে আসলি কে? আমি কি কাজটা খুব খারাপ করছি? বলতে পারছি না, তবে আমার কাছে আমার ভাইয়ের জন্য খুব খারাপ লাগতেছে। আমারে প্লিজ মাফ করে দে। ইটস ওকে। এভাবেই ওরা কিছুক্ষণ সেখানে বসে কথা বলল। তারপর উঠে ওরা নিজ নিজ বাসায় চলে যায়। ফারিয়া বাসায় এসে রাব্বির রুমে এসে দেখে রুমে কেউ নেই। ও বারান্দায় যায়, গিয়ে দেখে রাব্বি চেয়ারে বসে আছে আর চোখ বেয়ে পানি পড়ছে। এটা দেখে সিনথিয়ার নিজেরও খুব খারাপ লাগে। ও রাব্বির সামনে যায়। রাব্বি অনুভব করে কেউ একজন ওর পাশে দাঁড়িয়ে আছে, তাই ও তাড়াতাড়ি করে চোখ মুছে সামনে তাকিয়ে দেখে ফারিয়া রাব্বিকে জড়িয়ে ধরে বলে, ভাই আমাদের মাফ করে দে। মাপ চাইতেছিস কে? ও আসলে তোর সাথে একটু মজা করছিল, তবে তুই যে এমন সিরিয়াস হয়ে যাবি ও জানতো না। যদি জানতো তাহলে কখনো করতো না। আচ্ছা বাদ দে, রুমে যা, আমি একটু একলা থাকবো। তারপর ফারিয়া রাব্বিকে ছেড়ে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আর রাব্বি একলা রুমে বসে থাকে। ফারিয়া কিছু দূর যেতেই ওর আম্মু বলে, ফারিয়া দাঁড়া। জি আম্মু বলো। রাব্বির কি হয়েছে রে? আজ দেখলাম আমার ক্লাসে মন খারাপ করে বসেছিল, আবার ও বাকি ক্লাস না করে চলে আসছে, এবং আজ পুরা দিন ওর মন খারাপ কেন? তো ঠিক বলতে পারছি না, আমিও জিজ্ঞেস করছি কিন্তু কিছু বলে নাই। দুপুরের খাবার খাইছে? না, আমি ফ্রেশ হয়ে ওর জন্য খাবার নিয়ে যাব। আচ্ছা যা। তারপর ফারিয়া কোনোভাবে সেখান থেকে আসে। ওর কাছেও আজ সত্যি খারাপ লাগতেছে। আজ প্রথম ও ওর মায়ের কাছে মিথ্যা বলছে। ও নিজের রুমে এসে ফ্রেশ হয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে রাব্বির রুমে গেল। দেখলো রাব্বি শুয়ে আছে। ফারিয়া কম্পিউটারের পাশে খাবারগুলো রেখে ওকে বলে, কি রে ভাই, মন খারাপ করিস কেন? ভালো লাগতেছে না। উঠে খাবারগুলো খেয়ে নে। ভালো লাগতেছে না তো। আমি ভালোবাসোস? বাসি। তো উঠে খাবার খেয়ে নে, না হয় আমি মনে করব তুই আমারে ভালোবাসোস না। আচ্ছা। রাব্বি এক প্রকার বাধ্য হয়ে উঠে ওয়াশরুমে গেল। আর ফারিয়া রাব্বির খাবারগুলো বিছানাতে রেখে চলে গেল নিচে। রাব্বি ওয়াশরুম থেকে বের হয়ে খাবারগুলো খেয়ে নেয়। খাবার খেয়ে ও ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খেয়ে নেয়। ওর টেনশন হলে ওর ঘুমে ধরে না, তাই ওষুধ খেয়েছে। আর এদিকে সিনথিয়া নিজের বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। ও যতই টেনশনে থাকুক না কেন খাবার খেয়ে নেয়, কারণ ও খালি পেটে কিছু ভাবতে পারে না। ও খাবার খেয়ে নিজের রুমে এসে রাব্বির সাথে কথা বলার মুহূর্তগুলো মনে করতে থাকে। ওর কানে রাব্বির ভয়েসটা বাজতে থাকে। ও প্রায় 2 ঘন্টা সময় নিয়ে কিছু একটা ভেবে তা ঠিক করে। ও ইকরামের রুমে আসে। ও ইকরামের রুমে ঢুকে দেখে ইকরাম বসে বসে পদ্মজা উপন্যাস পড়তেছে। ইকরাম সিনথিয়াকে ওর রুমে দেখে বলে, কিরে কিছু বলবি? একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? আমি ইকরামকে বিয়ে করব আর ওকে ভালোবাসবো। সিনথিয়ার কথা শুনে ইকরামের হাত থেকে ভয়তে পড়ে যায়। ও তাড়াহুড়ো করে বইটা তুলে চুমু দিয়ে টেবিলে রেখে বলে,
ও তোকে এখন ঘৃণা করে। করে না। কিরে, ওকে তুই কষ্ট দিছস? আমি কি জানতাম ও এমন সময় ওই রুমে যাব? আর ও তো ঘুমিয়েছিল, ও সে রুমে কেন গেছে? তারপর ইকরাম রাব্বির কাল রাতে স্বপ্নের কথা বলে। রাব্বি সকালে কলেজে ওকে বলেছিল, সব শুনে সিনথিয়া বলে, ও আচ্ছা। হুম। আজকে রাতে আবার ওদের বাসায় যাব, ওকে রাজি করাইব। ও তোকে লাথি দিব। দেখা যাব। এভাবেই কিছুক্ষণ কথা বলে। কিছুক্ষণ পর ইকরাম ও সিনথিয়ার সাথে সাথ দেয় আর বলে, এবার কোনো কষ্ট দিস না ছেলেটাকে। না। ওরা কথা বলতে থাকে আর এদিকে ফারিয়া বসে বসে টিভি দেখতেছিল। এমন সময় ওর মা এসে বলে, আমি এক জায়গাতে যাচ্ছি, আজ রাতে সেখানে থাকবো। আচ্ছা যাও। ওর মা চলে যায়। ও বসে বসে টিভি দেখে। রাত 11টা। রাব্বির ঘুমিয়েছিল। ও হঠাৎ অনুভব করে ওর বুকে কেউ একজন আছে। ও চোখ খুলে দেখে ও সিনথিয়াকে দেখে বলে, এই আপনি এখানে? তো কই থাকবো? আপনার রুমে? আসি তো। এটা আমার রুম, আপনার না। আমার বরের রুম, সো আমার রুম। আপনার বরকে আপনি একদম মজা নেবেন না, জানতো এখান থেকে। যাব না। দেখুন জানতো, আপনি বিরক্ত লাগতেছে। রাব্বি কথাটা বলে সিনথিয়ার সাথে সাথে মুখ কালো করে নেয় আর ওর পা ধরে কান্না করতে করতে বলে, আমারে প্লিজ মাফ করে দাও, আমি তোমাকে সত্যি সত্যি ভালোবাসবো, এবার সুযোগ দাও। রাব্বি সিনথিয়ার দিকে তাকাই, দেখে খুব করুণ কণ্ঠে কথাগুলো বলে। ও সিনথিয়ার পা ছাড়িয়ে নিজের সামনে এনে বলে, সত্যি তো নাকি এটাও মজা? না, সত্যি ভালোবাসবো। মনে থাকবে তো? যদি এবার মজা করো তো সারা জীবনের জন্য চলে যাব। সিনথিয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে দেখে রাব্বি ফিক করে হাসি দিয়ে বুকে জড়িয়ে নেয়। তখন সিনথিয়া বলে, তুমি এত সহজে আমায় মেনে নিছো? ভালোবাসি তাই এত সহজে মেনে নিয়েছি। তারপরে মনে করছি রিজেক্ট করে দিবা। উফ, আমি অমন না। তারপর ওরা ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় আরও 1 মাস। এই 1 মাসে ইকরামের এক্স মিলি অ্যাক্সিডেন্টে মারা যায়। ও কিছুদিন ধরে রাব্বির সম্মান নষ্ট করতে চেয়েছিল, কিন্তু পারেনি। ইকরামের খারাপ লাগে মিলির জন্য। আর যাই হোক, কোনো এক সময় ভালো তো বাসত। এই রাব্বি, রাব্বি ওঠ, আর কত ঘুমাবি? আরে শর্ত, ঘুমাইতে দে। সিনথিয়া কই রে? রাব্বি সিনথিয়ার নাম শুনে লাফতে উঠে যায়, কারণ ওই জানে সিনথিয়া আসলে ওর অবস্থা করুণ করে দিবে। ও উঠে তাড়াহুড়ো করে বলে, কিরে তুই ওকে ডাকিস কেন? না এমনি। কাজটা ঠিক করিস না। জলদি উঠ, তোর আব্বু আম্মু আসছে। ওরা কেন আসছে? জানি না। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আসতেছি। তারপর রাব্বি উঠে ফ্রেশ হয়ে নেয়। ও ফ্রেশ হয়ে নিচে এসে দেখে ওর মা বাবা, সিনথিয়ার বাবা মা সবাই আছে। ওদের সবাইকে দেখে বলে, সবাই হঠাৎ একসাথে? রাব্বি আসছস? আই বাবা বস। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, ভালো। তো একসাথে হবার কারণ? তোমার আর সিনথিয়ার বিয়ে আজকে হবে। তখন রাব্বি পানি মাত্র মুখে নিয়েছে। ওর সামনে বসেছিল ফারিয়া, ইকরাম, সিনথিয়ার বাবা। কথা শুনে ওর কাশি উঠে। ও কাঁচতে কাঁচতে সব পানি ফারিয়া আর ইকরামের দিকে মারে। কাজটা কি করলি? না আঙ্কেল, কথা শুনে কাশি উঠছে। আমরা সব জানি। তোমাদের কে বলেছে? ইকরাম। ও, কিন্তু এত তাড়াতাড়ি? ও বাকি কথা বলতে পারে না, তার আগেই সিনথিয়া বলে, তুমি একটু এদিকে আসো, কথা আছে। যা। রাব্বি যায় সিনথিয়ার পিছন পিছন একটা রুমে আসতেই সিনথিয়া ওর কলার ধরে বলে, কি বলতে চাইতেছিলি? না মানে এত তাড়াতাড়ি তা। আমি কিছু বুঝি না, তুই এখন বাইরে গিয়ে বলবি এখনই বিয়ে করবি। আচ্ছা। ওরা কথা বলতেছিল, তখন ইকরাম বাহির থেকে জোর কণ্ঠে বলল, আমার বন্ধুটারে মারিস না। ইকরামের কথা শুনে সবাই হাসতে থাকে। রাব্বি বের হয়ে ইকরামের দিকে রাগী দৃষ্টিতে তাকায় আর বলে, আমি রাজি। সেদিনই ওদের বিয়ে হয়ে যায়। রাত 12টা। রাব্বি দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখন ইকরাম বলল, কিরে দাঁড়িয়ে আছিস কেন? ভয় করতেছে। যা ভিতরে যা। আর হ্যাঁ, আমাকে জলদি ফুপি বানাবি, এটা তোকে দায়িত্ব দিলাম। আমিও আমাকে মামা বলবি।
সব দায়িত্ব আমার দেহালা। যা এখন ভিতরে। ইকরাম কথাটা বলে ওকে ধাক্কা দিয়ে রুমে পাঠিয়ে দেয় আর দরজা লাগিয়ে দেয়। বাহির থেকে আবার বলে, মামা আমার বোন কিন্তু, সাবধান। চাহালা দূর হ। হওয়া যাচ্ছি। সিনথিয়া, আমার ভাইয়ের লগে নির্যাতন কম করিস। তোরে তো আমি যাই না থেকে। তখন ওরা চলে যায় আর রাব্বি দাঁড়িয়ে থাকে। তখন সিনথিয়া ঘোমটা তুলে বলে, মোর স্বামী একটু এদিকে আসুন প্লিজ। আসতেছি। কথাটা বলেই ও ওর সামনে যায় আর সিনথিয়া নেমে সালাম করতে যাবে। রাব্বি ধরে বলে, সালাম করা লাগবে না, চলো শুরু করি। চলো। তার আগে লুচ্চা গোড়ালে পাঠাও। কই লজ্জা? আরে ওই যে কানে হেডফোন লাগায় আমার লাভ স্টোরি শুনতেছে। ও হ্যাঁ, তাই তো আমি ভুলেই গেছি। লজ্জারা দূর হ। তোরা এই শীতেও সিঙ্গেল হয়ে কাটিয়ে দিয়েছিস, লজ্জা করে না? আরে ওদের একটু সম্মান দিয়ে বলো। পারবো না, চলো শুরু করি। কথাটা বলেই আমাদের অপমান করে দুইটা ভালোবাসার সাগরে ডুব দিল। আর ওদের এই গল্প এখানেই সমাপ্ত। চলুন আমার মতো আপনিও অন্য গল্পের জন্য প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ।